আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ভ্যাট ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২। আমরা এই আলোচনায় আজকে আলোচনা করব করদাতা কর্তৃক প্রদেয় নিট কর পরিশোধ, নিট কর নিরূপণ ও পরিশোধ এ বিষয়ে। এটা হচ্ছে আইনের পঞ্চম অধ্যায়ে মোট ৬টি ধারা আছে। ধারা ৪৫ হচ্ছে সরবরাহের উপরে প্রদেয় নিট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি। তারপর হচ্ছে উপকরণ কর রেয়াত, আংশিক উপকরণ কর রেয়াত, সমন্বয়, উৎসে করকর্তনকারী সত্তা কর্তৃক উৎসে করকর্তন ও বৃদ্ধিকারী সমন্বয়, উৎসে করকর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়। আমরা প্রথমে দেখি সরবরাহের উপরে প্রদেয় নিট কর কিভাবে নিরূপণ করতে হয় এবং এটা পরিশোধ পদ্ধতি। ধারা ৪৫ উপধারা ১, কোন কর মেয়াদে করদাতা কর্তৃক প্রদেয় নিট করের পরিমাণ নিম্নবর্ণিত উপায়ে নিরূপণ করিতে হইবে, যথা ক উক্ত কর মেয়াদে প্রদেয় সকল উৎপাদ কর এবং সম্পূরক শুল্ক যোগ করিয়া। তাহলে এখানে আমরা দেখলাম যে উৎপাদ কর এবং সম্পূরক শুল্ক দুটেই যোগ করে আমাদেরকে কর নিরূপণ করতে হবে। খ উক্ত কর মেয়াদে যেই সকল পণ্য কর রেয়াত পাওয়ার অধিকারী উহা দফা ক এর অধীন নিরূপিত যোগফল হইতে বিয়োগ করিয়া। এখন রেয়াত পাওয়ার জন্য যেগুলা উপকরণ কর রেয়াত আপনি যেসব পণ্যের ক্ষেত্রে পাবেন, শুধুমাত্র ওই সকল পণ্যর ক্ষেত্রে উপকরণ কর গুলা বাদ দেব আমরা প্রথমে উৎপাদ কর থেকে। নিরূপিত যোগফল হইতে হয়। গ উক্ত কর মেয়াদে উক্ত নিবন্ধিত ব্যক্তির সকল বৃদ্ধিকারী সমন্বয় যোগ করিয়া। তাহলে কোনো বৃদ্ধিকারী সমন্বয় যদি থেকে থাকে তাহলে তা যোগ করতে হবে, আর হ্রাসকারী সমন্বয় বাদ দিতে হবে। ঘতে এটা বলা আছে। এই বিষয়টা আমরা ভ্যাট এফএকিউতে দেখেছি, আমরা কিভাবে উৎপাদ কর বিয়োগ উপকরণ কর যোগ বৃদ্ধিকারী সমন্বয় বিয়োগ হ্রাসকারী সমন্বয়, এই ফর্মুলার মাধ্যমে আমরা করটি নিট করের পরিমাণ নির্ণয় করব। ২ উপধারা ১ এ উল্লিখিত পদ্ধতিতে নিরূপিত নিট কর উক্ত কর মেয়াদের দাখিলপত্র পেশ করিবার পূর্বে নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করিতে হইবে। আমরা জানি নির্ধারিত পদ্ধতিতে দাখিলপত্র পেশের আগে এটা দিতে হয়, ট্যাক্সটা আগে দিতে হয়। তাহলে পরিশোধের অংশটুকু হচ্ছে নির্ধারিত পদ্ধতিতে, মানে এখানে চালানের মাধ্যমে দেওয়ার যে পদ্ধতিটুকু আছে আমরা জানি, দাখিলপত্র পেশ করিবার পূর্বে দাখিলপত্র দেওয়ার আগেই আমাকে একটা পরিশোধ করতে হবে। এই হচ্ছে সরবরাহের উপর প্রদেয় নিট কর নিরূপণ ও পরিশোধ। এখন এখানে আমরা কিছু বিষয় পেয়েছিলাম। উপকরণ কর রেয়াত পরের ধারাটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ধারা। উপকরণ কর রেয়াত, আমরা এই ধারাটি পড়ব পুরো ধারাটা। ধারা ৪৬ উপধারা ১, এই আইনে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, তার মানে অন্য কোনো বিধান থাকলে এটা প্রযোজ্য হবে না, ওই বিধানটি প্রযোজ্য হবে। কোন নিবন্ধিত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় করযোগ্য সরবরাহের উপর উৎপাদ করের বিপরীতে নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন। তাহলে প্রথমত একজন নিবন্ধিত ব্যক্তি তার অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় যে করযোগ্য সরবরাহের উপর যে সরবরাহটুকু আছে করযোগ্য, তার উপর উৎপাদ করের বিপরীতে, মানে উনি বিক্রি করে যে ভ্যাটটা রিসিভ করেন এটার বিপরীতে
নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত, মানে নিচের এই ক্ষেত্রগুলা ক থেকে শুরু করে এখানে বলা আছে, আমরা যদি দেখি মূর্ধন্য ন পর্যন্ত 11, 12, 13, 14, 15টা ক্ষেত্র বলা আছে। এই 15টা ক্ষেত্র ব্যতীত পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন। তাহলে উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবেন এই 15টা ক্ষেত্র বাদে। তো এই 15টা ক্ষেত্র আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কি কি কারণে বা কি কি ক্ষেত্রে উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাবে না। ক, একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী বা সরবরাহ গ্রহীতার মধ্যে উপকরণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্র ব্যতীত যদি করযোগ্য সরবরাহের মূল্য 1 লক্ষ টাকা অতিক্রম করে এবং উক্ত সরবরাহের সমুদয় ব্যাংকিং মাধ্যম বা মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যতি রেখে পরিশোধ করা হয়, তাহলে দেখা যায় যে একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী বা সরবরাহ গ্রহীতার মধ্যে উপকরণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্র ব্যতীত, তার মানে যদি একই মালিকানাধীন কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে ক্রয় বিক্রয় হয় তাহলে সেক্ষেত্রে এটা প্রবলেম নাই ব্যাংকিং চ্যানেল মেনটেন করা। কিন্তু একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী সরবরাহ গ্রহীতার মধ্যে উপকরণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্র ব্যতীত, মানে এটা ছাড়া ভিন্ন ভিন্ন মালিকানাধীন যারা আছেন তাদের ক্ষেত্রে যদি 1 লক্ষ টাকার বেশি আপনার কোনো সরবরাহ হয়ে থাকে তাহলে এটা ব্যাংকিং চ্যানেল ম্যান্ডেটরি। ব্যাংকিং চ্যানেলের মধ্যে মোবাইল ব্যাংকিংটাও অন্তর্ভুক্ত আছে। এই হচ্ছে একটা কন্ডিশন। যদি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করা হয় তাহলে আপনি উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। খ, যদি আমদানিকৃত সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে দাখিলপত্রে উক্ত সেবা সরবরাহের উপর প্রদেয় উৎপাদ কর প্রদর্শন না করেন। আচ্ছা, সেবাটা আমদানিকৃত যদি হয় ওই সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে গ্রহণ করেছেন দাখিলপত্রে উক্ত সেবা সরবরাহের উপর উৎপাদ কর প্রদর্শন করেননি আপনি, সেক্ষেত্রে এটা রেয়াত নিতে পারবেন না। দাখিল ক্ষেত্রে পত্রে এটা প্রদর্শন করতে হবে। যেই কর মেয়াদে চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা হয় সেই কর মেয়াদে বা তৎপরবর্তী 4টি কর মেয়াদের মধ্যে যদি উপকরণ কর রেয়াত গ্রহণ না করেন, তাহলে আমরা যখন বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করি যে মেয়াদে করেছি সেই কর মেয়াদে বা তৎপরবর্তী আরো 4টি বলতে তাহলে রানিং মান্থ যে মাসে আছে আমরা এই মাস এবং আরো 4 মাসের মধ্যে, আগে ছিল 2টি কর মেয়াদ এখন হয়েছে এটা 4টি কর মেয়াদ, এটা 2020 সালে 4টি কর মেয়াদ দেওয়া হয়েছে যদি উপকরণ কর রেয়াত গ্রহণ না করে। দেখেন এখানে আমরা যদি একটা প্রোডাক্ট এখন মনে করেন অক্টোবর মাসে আমদানি করলাম, এটা যদি আমরা আগামী 4 মাসের মধ্যে, মানে এই কর মেয়াদ তো শেষ হয়ে গেল, আগামী 4 মাসের মধ্যে যদি আমরা এটা বিক্রি না করি কিংবা এটা দিয়ে আমরা প্রোডাক্ট প্রস্তুত না করি, না করে যদি আমরা উপকরণ আহ কর রেয়াত আমরা গ্রহণ করতে পারবো না। 4টা কর মেয়াদের মধ্যেই কর রেয়াতটি গ্রহণ করতে হবে। ঘ, প্রযোজ্য ক্ষেত্রে চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনের ক্ষেত্র ব্যতীত অন্যের অধিকারে দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর। যদি চুক্তিভিত্তিক পণ্য উৎপাদন হয়ে থাকে তাহলে
অসুবিধা নাই, আপনি ওইটাই পেমেন্ট করেছেন, এটা আপনি রেয়াত নিতে পারবেন। কিন্তু এছাড়া অন্যের অধিকারে দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর, এটা আপনি রেয়াত নিতে পারবেন না। যদি কোনো পণ্য বা সেবা বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তকে বা ক্রয় বিক্রয় হিসাব পুস্তকে অন্তর্ভুক্ত না করা হয়, আপনি যদি রেজিস্টারে না উঠান, ক্রয় হিসাব পুস্তক যেটা বলা আছে বিধিতে, যে ফরম্যাট বলা আছে ওই ফরম্যাটে যদি আপনি ওই ধরনের হেডে আপনি যদি ডাটাগুলো এন্ট্রি না করেন, তাহলে আপনার এটা রেয়াত নিতে পারবেন না আপনি। তার মানে বই মেনটেন করতে হবে। যদি কর চালানপত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের নাম, ঠিকানা ও নিবন্ধন নম্বর উল্লেখ না থাকে, তাহলে ক্রেতা বিক্রেতা নিবন্ধিত হতে হবে, নাম, ঠিকানা এবং নিবন্ধন নম্বর চালানে থাকতে হবে। এটা না থাকলেও আপনি রেয়াত নিতে পারবেন না। আমদানিকারকের নিকট হইতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্রে আমদানি চালান সংশ্লিষ্ট বিল অফ এন্ট্রির নম্বর উল্লেখ না থাকিলে এবং কর চালানপত্রে বর্ণিত পণ্যের বর্ণনার সহিত আমদানি বিল অফ এন্ট্রিতে বর্ণিত পণ্যের বর্ণনার আলোকে যথাযথ বাণিজ্যিক বর্ণনার মিল না থাকিলে। দেখেন, আমরা যদি কোনো আমদানিকারকের কাছ থেকে কিছু কিনি, তাহলে অবশ্যই ওই চালানে, আমদানিকারক যে চালান ইস্যু করবেন, ওই চালানে আমদানি সংশ্লিষ্ট বিল অফ এন্ট্রির নম্বর উল্লেখ থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমদানিকৃত প্রোডাক্ট কেনার ক্ষেত্রে। এবং ওই বিল অফ এন্ট্রিতে যে প্রোডাক্ট আমদানি করা হয়েছে, যে এইচএস কোড আছে দেয়া, এখানেও এই পণ্যটা ওই এইচএস কোডের এগেনস্টে যে পণ্য সেম হতে হবে। যদি মিল না থাকে তাহলে আপনি পাবেন না। তাহলে এখানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে আমদানিকৃত পণ্য কিনলে আমদানিকারকের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে আমদানিকারক যে চালান ইস্যু করবে এখানে বিল অফ এন্ট্রির নাম্বার থাকতে হবে, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ওই বিল অফ এন্ট্রিতে পণ্যের যে বর্ণনা থাকবে এটা চালানেও থাকতে হবে, একই বর্ণনা, এটা মিল থাকতে হবে। জ, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে যে কারণে উক্তরূপ ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হইয়াছে তাহা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হইলে উক্ত ব্যাংক গ্যারান্টি অংশের সহিত সংশ্লিষ্ট উপকরণ করে। এখন ব্যাংক গ্যারান্টির মাধ্যমে যদি আপনি খালাস করেন, এটা যদি চূড়ান্তভাবে আপনি নিষ্পত্তি না করেন, তাহলেও এটা আপনার আহ এই পণ্যের ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। যদিও ব্যাংক গ্যারান্টি আছে, এটা ব্যাংকের বিষয়, ব্যাংক গ্যারান্টি এটা নিষ্পত্তি করা না করা, এই কিন্তু এটার সাথে আপনার উপকরণ করেরও সংযোগ ঘটানো হয়েছে। এখানে বলা হচ্ছে যে ব্যাংক গ্যারান্টি থাকলে ওইটা নিষ্পত্তি না হলে, এখন ওইটা নিষ্পত্তি হতে যদি আপনার 4টা কর মেয়াদ চলে যায় তৎপরবর্তী, তাহলে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন না, উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবেন না। অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর, যেটা আমরা জানি যে অব্যাহতিপ্রাপ্ত পণ্যর ক্ষেত্রে বা সেবা প্রদানে আমরা তো কোনো ভ্যাট আদায় করছি না, রিসিভ করছি না, সেক্ষেত্রে উপকরণ কর রেয়াতও নিতে পারবো না। যেটা আমরা আংশিক উপকরণ কর রেয়াতের যে এক্সাম্পলটা দেখেছিলাম ভ্যাট এফএকিউ এ আলোচনায়, এখানে আমরা দেখেছি। টার্নওভার করের আওতায় পরিশোধিত টার্নওভার কর, তাহলে আমরা যদি টার্নওভার কর পরিশোধ করি তাহলে এটার রেয়াত নিতে পারবো না। এক্ষেত্রেও একটা বিষয় দেখলাম যেটা, সেটা হচ্ছে টার্নওভার কর এনলিস্টেড বা তালিকাভুক্ত যেসব প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কেনা বা সার্ভিস নেয়া, সার্ভিস তো হবে না, অলমোস্ট প্রোডাক্টের ক্ষেত্রেই হবে মূলত,
সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক যদি থেকে থাকে কোনো ক্ষেত্র। তো সেক্ষেত্রে যদি টার্নওভার কর পরিশোধ করা হয় তাহলে এটা আপনি রেয়াত নিতে পারবেন না। এর মাধ্যমেও টার্নওভার কর এনলিস্টমেন্টটাকে ডিসকারেজ করা হচ্ছে। বুঝা যাচ্ছে। আমরা আগে দেখেছিলাম যে টার্নওভার কর আ এনলিস্টমেন্ট কাদের জন্য প্রযোজ্য এটা খুঁজে বের করা খুব কঠিন। কারণ সাধারণ আদেশ ১৭ র মধ্যে প্রায় সবাই পড়ে যায়। আ এখন আবার দেখলাম আমরা যারা টার্নওভার কর পরিশোধ করেন যেসব ব্যবসায়ী তাদের কাছ থেকে পণ্য বা সেবা নিতে ডিসকারেজ করা হয়েছে। কারণ এটা নিলে আপনি সেক্ষেত্রে ওই টার্নওভার করটা আপনি আ উপকরণ কর রেয়াত হিসাবে গ্রহণ করতে পারবেন না। পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক আলাদা। এটা আমরা উপকরণ কর রেয়াতে দিতে পারবো না। উপকরণ কর রেয়াতে শুধুমাত্র আমরা ভ্যাটটাই দিতে পারবো। রপ্তানির ক্ষেত্র ব্যতীত মূসকের হার 15% নিম্নে কিংবা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এমন নির্দিষ্টকৃত কোনো পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর। দেখেন 15% এর নিচে যদি আপনার ভ্যাট রেট হয়, আপনি যে ভ্যাট কালেক্ট করেছেন প্রোডাক্ট বা সার্ভিস আহ প্রদান করার মাধ্যমে, এটা যদি 15% এর নিচে হয়, আমরা জানি আরো কিছু পার্সেন্টেজ আছে 7.5, 10%, 7.5%, 5%, কিংবা যদি কোনো সুনির্দিষ্ট কর আরোপিত রইয়াছে এমন কোনো পণ্য বা সেবা সরবরাহের আহ ক্ষেত্রে, এখানে এই যে কৃত উপকরণ মানে যে উপকরণগুলো আপনি ক্রয় করেছেন এগুলার উপরে আপনি পরিশোধিত মূল্য সংযোজন কর রেয়াত গ্রহণ করতে পারবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় উপকরণ কর রেয়াতে, মানে 15% যদি আমরা ভ্যাট রিসিভ না করি আমাদের কাস্টমারের কাছ থেকে, তাহলে আমরা যে প্রোডাক্ট সার্ভিস গুলা রিসিভ করেছি এগুলার এগেনস্টে আমরা যত পার্সেন্টই দেই না কেন ভ্যাট, আমরা এটা উপকরণ কর হিসাবে রেয়াত নিতে পারবো না। উপকরণ উৎপাদ সহগ আমরা এটা দেখব পরবর্তীতে। আমরা মূসক 4.3 বলি এটাকে। ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ঘোষিত নেই এমন উপকরণ বা পণ্যের বিপরীতে পরিশোধিত কর। যেটা আ উপকরণ উৎপাদ সহগ যে ঘোষণা আছে মূসক 4.3 ফর্মের মাধ্যমে আমরা ঘোষণাটি দিয়ে থাকি। এখানে কোনো উপকরণ যদি আপনার লেখা না থাকে তাহলে আপনি এটা নিতে পারবেন না। উপকরণ মোট উপকরণ মূল্য ৭.৫% অধিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উপকরণ উৎপাদ সহগ প্রদান না করিলে অতিরিক্ত বর্ধিত উপকরণ কর। মনে করেন আমরা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট যেটা সাবমিট করলাম উপকরণ উৎপাদ সহগ, যেটা মূসক 4.3 আমরা বলি, এটাতে একটা প্রোডাক্টের আমাদের উপকরণ হিসাবে ব্যবহার হয়, আমরা এটার দাম লিখলাম ১০০ টাকা মনে করেন। এখন দেখা গেল যে এটা ১৬০ টাকায় আমরা কিনেছি। অসুবিধা নেই। ১০০ সা এ এ ৭.৫ টাকা পর্যন্ত দাম যদি বাড়ে কিংবা কমে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে যদি ৭.৫ এর অধিক বাড়ে, বৃদ্ধি পায়, মনে করেন ১১৫ টাকায় আমরা কিনেছি, তখন এই বর্ধিত উপকরণ কর রেয়াত আমাদেরকে নিতে দেবে না। কারণ আমরা এটা নিতে হলে আগে আমাদেরকে আবার একটা নতুন উপকরণ উৎপাদ সহগ প্রদান করতে হবে। তার মানে 4.3 সাবমিশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ কর রেয়াত গ্রহণের সুবিধার্থে। উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বা সেবা সরবরাহ করা হইলে আমরা যে দামে উপকরণ ক্রয় করেছি এর থেকে কম দামে যদি আমরা বিক্রি করি সেক্ষেত্রে আমরা রেয়াত নিতে পারবো না। মনে করেন আমরা একটা প্রোডাক্ট ১০০ টাকায় কিনেছি,
100 টাকায় কিনে আমরা এখানে ভ্যাট ছিল 15 টাকা, 115 টাকায় আমরা এটা ক্রয় করলাম, বিক্রি করলাম 50 টাকায়। এখন 50 টাকার উপরে ভ্যাট আসে 7.5 টাকা। তো আর আমরা দিয়েছি উপকরণ কর 15 টাকা। তো এই ধরনের কেস হবে না। এই ধরনের কেসে আপনি রেয়াত নিতে পারবেন না। অবশ্যই বেশি মূল্যে দিতে হবে। এইটুকু আলোচনায় কোনো কোয়েশ্চন আছে কিনা? উপধারা ১ এ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, উপকরণ কর রেয়াত। এই বিষয়টুকু জানলেই আমরা নিটকোর কিভাবে নিরূপণ করব তা করতে পারবো। কারণ নিটকোর নিরূপণে আমরা জানি শুধু যোগ বিয়োগ করতে হয়। উৎপাদ কর থেকে উপকরণ কর বাদ দেওয়া আর হ্রাসকারী সমন্বয় বৃদ্ধিকারী সমন্বয়, এই শেষ। হ্রাসকারী সমন্বয় বাদ দেওয়া আর বৃদ্ধিকারী সমন্বয় যোগ করা। তো এইটুকু অংশ আমাদের খেয়াল রাখতে হবে সবসময়, এই ধারাটুকু। উপকরণ কর রেয়াতের ধারা, এটা আমরা প্রয়োজনে আমরা যদি একটা প্রিন্ট কপি আমাদের সামনে থাকে, তাহলে আমরা এটা দেখে বুঝতে পারবো যে কি কি কমপ্লায়েন্স মিট করতে হবে উপকরণ কর রেয়াত পেতে হলে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি 15% নিম্নে হলে আপনি উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবেন না। তার মানে রেট ক্যালকুলেশনটা শুধুমাত্র উৎপাদ কর এবং বৃদ্ধিকারী হ্রাসকারী সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যারা 15% নিচে যেসব আমরা জানি, তৃতীয়, এখন আমরা যদি তফসিলগুলা দেখি, প্রথম তফসিল এবং তৃতীয় তফসিলের যারা আছেন তারা কিন্তু উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। প্রথম তফসিলে অব্যাহতিপ্রাপ্ত পণ্য আছে, আর তৃতীয় তফসিলে আছে নির্দিষ্ট রেটে কিংবা হ্রাসকৃত হারে। তো প্রথম এবং তৃতীয় তফসিলে যারা আছেন তারা কিন্তু উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। এটাও আমরা একটা তফসিলে একটা তফসিলের মাধ্যমে আমরা এখানে একটা বড় ভাগ করে নিতে পারি। প্রথম এবং তৃতীয় তফসিলের পণ্য বা সেবা যারা সরবরাহ করে থাকেন তারা উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। তো তাদের ক্ষেত্রে ভ্যাটটা একেবারেই সহজ। যে টাকা ভ্যাট রিসিভ করলেন ওই টাকা দিয়ে দেবেন। যদি কোনো বৃদ্ধিকারী এবং হ্রাসকারী সমন্বয় থেকে থাকে তাহলে সেটা ওনারা সমন্বয় করবেন। আর এর বাইরে যারা আছেন, যারা প্রথম তফসিল এবং তৃতীয় তফসিলে পড়েন না, তাদের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে বাদবাকি কন্ডিশন গুলা ফুলফিল হয়েছে কিনা। যদি ফুলফিল হয় তাহলে তারা উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবেন। ক্লিয়ার কিনা এইটুকু আলোচনা? রাতুল ভাই? জি বস। আচ্ছা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ভ্যাট আইনে উপকরণ কর রেয়াতের অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা এর আগে যা দেখেছি, আমরা শুধু মানে কিছু কন্ডিশন দেখেছি, নিবন্ধন, তালিকাভুক্তি, এইসব কন্ডিশন যেগুলা খুব একটা মানে আহ খুব একটা প্রায়োগিক না। কেন প্রায়োগিক না? কারণ আপনার ভ্যাট অলমোস্ট এখন আইনে যা আছে সবাইকেই ভ্যাট নিবন্ধন, যে কোনো ব্যবসায়ীকেই ভ্যাট নিবন্ধন থাকতে হবে। এটা মোটামুটি আইনে, আইনটাকে যদি আমরা ভালোভাবে ব্যাখ্যা করি সাথে সাধারণ আদেশ সহ, তাহলে বোঝা যায় যে প্রায় সবার ক্ষেত্রেই ভ্যাট নিবন্ধন লাগবে। ইভেন টার্নওভার কর নিবন্ধন নিলেও আপনি কিন্তু ব্যবসায় পিছিয়ে যাবেন। কারণ এখানে বলা আছে যে টার্নওভার করের আওতায় পরিশোধিত টার্নওভার কর কিন্তু কেউ উপকরণ কর রেয়াত নিতে পারবে না। তার মানে আপনার কাছ থেকে মানুষ প্রোডাক্টস নেবে না যদি টার্নওভার করে আপনি আওতায় নিবন্ধিত হয়ে থাকেন। কারণ এই টার্নওভার কোডটুকু সে রেয়াত নিতে পারবে না পরিশোধিত টার্নওভার কোড উপকরণ কর হিসাবে। তো ওই রেট গুলা পরে এখন কমপ্লায়েন্সটা এখানেই সীমাবদ্ধ। উপকরণ কর আপনি রেয়াত নিতে পারবেন কি পারবেন না, এটুকু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। তো
এই বিষয়টা জানা থাকলে আপনি কোনটা রেয়াত নিতে পারবেন, কোনটা রেয়াত নিতে পারবেন না, এটা আপনি নির্ধারণ করে ক্যালকুলেট করে ফেলতে পারবেন খুব ইজিলি। তাই এই বিষয়টা স্যার, রেয়াত নেওয়ার প্রশ্নটা আসে কখন? যখন অতিরিক্ত ভ্যাট দিয়ে ফেলায় সে সময় তো? না, এটা রেয়াত হচ্ছে আমরা যে প্রোডাক্ট কিংবা সার্ভিস আমরা মনে করেন আমরা একটা প্রোডাক্ট বিক্রি করলাম। আমরা প্রোডাক্টের বিক্রি করার ক্ষেত্রে 15% রেটে আমরা ৳৫,০০০ ভ্যাট কালেক্ট করেছি প্রোডাক্ট বিক্রি করে। এখন এটা উৎপাদনের জন্য তো আমরা র ম্যাটেরিয়ালস কিনেছি, উপকরণ কিনেছি। ওই উপকরণ কিনার এগেইনস্টে আমরা ৳৪,০০০ ভ্যাট দিয়ে এসেছি। তাহলে গভর্নমেন্টকে আমরা ২ টার পার্থক্য যেটা এটাই দেব। ৳১,০০০ দেব। এখন আমরা যদি 15% না হয়ে আমরা যদি 10% রেটে মনে করেন ৳৩,০০০ কালেক্ট করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা উপকরণ করে নিতে পারবো না। কিংবা এই যে কন্ডিশন গুলা বলা আছে এই কন্ডিশন গুলা যদি আমরা ফুলফিল না করি, তাহলে আমরা উপকরণ করে রেয়াত নিতে পারবো না। এই ক্ষেত্রে তো টিডিএস এর একটা সম্পর্ক আছে না? যারা না, ধরেন নিজেরা না দেয়, অন্যের দেয় তাদের ভ্যাট, সেক্ষেত্রে না এটা আপনার পরে আসবো। এটা হচ্ছে আচ্ছা, গিয়ে আপনার সমন্বয়, বৃদ্ধিকারী এবং হ্রাসকারী সমন্বয়। আমি আচ্ছা। এই যে মনে করেন ৳৫,০০০ আমি কালেক্ট করেছি ভ্যাট কাস্টমারের কাছ থেকে। এখন হুম, আমি হুম। যখন উপকরণগুলা কিনেছি তখন আমি ৳৪,০০০ দিয়ে এসেছি ভ্যাট। অ্যাডভান্স ট্যাক্স। তাহলে আমাকে ২ টার ডিফারেন্সটা গভর্নমেন্টকে দিতে হবে। কারণ ওই ৪,০০০ তো উনি দিচ্ছেন। আমি যার কাছ থেকে কিনে এনেছি, উনি ওই ৪,০০০ দেবেন। আর আমি দেব আচ্ছা, ১,০০০। গভর্নমেন্ট টোটাল ৫,০০০ই পাবে। ভোক্তা ৫,০০০ দিয়েছেন। মানে এন্ড ইউজার যিনি উনি আচ্ছা। ৫,০০০ দিয়েছেন। এটা আমার আর মাধ্যমে গেল ১,০০০ আর ইয়ে। এখন এই ১,০০০ এর মধ্যে আমি মনে করেন আমদানির সময় ৳৫০০ দিয়ে এসেছিলাম। তাহলে এটা আমি হুম, হ্রাসকারী সমন্বয় হিসাবে সমন্বয় করব। কিংবা কোন জায়গায় আমার ভ্যাট কেটে রেখেছিল ভিডিএস। এটাও আমি হ্রাসকারী সমন্বয় হিসাবে বাদ দেব। বাদ দিয়ে যে টাকা থাকবে ওইটা গভর্নমেন্টকে দেব। আচ্ছা, তার মানে ভোক্তার হয়ে আমি আগেই পেমেন্ট যেগুলো করেছিলাম সেগুলি এখন রাইট, সমন্বয় করতেছি। রাইট। ভোক্তার হয়ে আগেই এগুলো আমরা পেমেন্ট করেছিলাম। হুম, প্রোডাক্টের র হুম। ম্যাটেরিয়ালস কেনার সময় কিংবা আমদানি করার সময়। এগুলা এই গভর্নমেন্ট আগে নিয়ে নিয়েছিল। হয় অন্য কোনো নিবন্ধিত ব্যক্তির কাছ থেকে নিয়েছিল কিংবা যেকোনো একটা এন্ট্রিতে আমাদের কাছ থেকেই নিয়ে নিয়েছিল। এগুলো আমরা হুম, হুম। অ্যাডজাস্ট করতেবো এখন। উপকরণ কর রেয়াত এইজন্য বলছি। এটার জন্য আমরা রেয়াত নেব। রেয়াত শব্দটা আ বলা হয় বা মানে বাংলায় বলা হয় তো রেয়াত এখানে। আমরা আ রেয়াতটা ঠিক হয় না। আমরা ক্রেডিট আরকি। ক্রেডিটটাকে কি বলা যায়? রেয়াতই বলে হয়তো এখানে। আ তো উপকরণ কর আ রেয়াতটা বলা হয়েছে। আমরা আ এটার ইংলিশ টেক্সটটা দেখলে হয়তোবা এখানে দেখতে পারতাম টার্মটা কি উল্লেখ করা হয়েছে। ট্রাই করব পড়ে দেখার একবার। তো এই হচ্ছে উপকরণ কর রেয়াতের ইয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ কেন? আপনি আগে আমরা যে আ নলেজ গুলা শেয়ার করেছি যে রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে এবং ভ্যাট এর রেট এর ক্ষেত্রে। এখন আমরা জানবো যে কিভাবে ভ্যাট লায়াবিলিটিটা ক্যালকুলেট করব। সেক্ষেত্রে উপকরণ কর রেয়াত আমি পাবো কি পাবো না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কন্ডিশন গুলা ফুলফিল করলে আমরা পাবো। মানে এইসব ক্ষেত্র ব্যতীত বাদবাকি সব ক্ষেত্রেই আমরা পাবো। এখানে ক্ষেত্রগুলা বলা আছে ১৫ টা ক্ষেত্র। এই জিনিসটা খেয়াল রাখতে হবে সবসময় এই ১৫ টা ক্ষেত্র। তাহলে আপনার আগের নলেজের সাথে এটা যদি এড করেন তখন আপনি ভ্যাট লায়াবিলিটিটা ক্যালকুলেট করতে পারবেন ইজিলি। আগে আমরা উৎপাদ করটা হিসাব করা বের করেছিলাম যে কত পার্সেন্ট কোনটা হবে। এটা আমরা মোটামুটি জানি যে কোথায় গেলে আমরা পাবো। পার্সেন্টেজটা কত হবে। তফসিলে পাবো আমরা। এটাই বলা আছে। আমরা তো ১ম তফসিল এবং ৩য় তফসিল দেখেছি। ১ম তফসিলে অব্যাহতিপ্রাপ্ত আছে আর ৩য় তফসিলে হ্রাসকৃত হারে আছে। বাদবাকি
ব্যবসায়ী পর্যায়ে আছে, আর ওইখানেই বলা আছে এছাড়া সব 15%। তার মানে আমরা রেট জানি তফসিল অনুযায়ী। আর এখন আমরা দেখব যে উপকরণ কর কোনটা আমরা রেয়াত নিতে পারবো, কোনটা আমরা পারবো না। তাহলে আমরা উৎপাদ কর আগে দেখেছি, উপকরণ কর রেয়াত আমরা কোনটা নিতে পারবো কোনটা পারবো না এটা জানলে আমরা উৎপাদ কর থেকে উপকরণ কর বাদ দিলে আমাদের আহ, যে নিট কর এটা আমরা পাবো। সাথে বৃদ্ধিকারী এবং হ্রাসকারী সমন্বয়টা আমরা করব, এরপরেই আমি যাচ্ছি বৃদ্ধিকারী হ্রাসকারী সমন্বয়ে। তার আগে এখানে আরো কয়টা ধারা আছে, আমরা এগুলা দেখে নিচ্ছি। ধারা 2 বলা আছে কোনো অর্জন বা আমদানির বিপরীতে স্যার পরিশোধ উৎপাদ কর মানে কি? ভ্যাট অন সেলস, আমরা বিক্রির ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়েছি এটা। উৎপাদ কর হচ্ছে বিক্রির ক্ষেত্রে কর দিয়েছি যেটা এটা। আউটপুট, ভ্যাট অন আউটপুট যদি আমরা বলি। আর উপকরণ কর হচ্ছে ইনপুট। ক্লিয়ার কিনা ঢালি ভাই? স্যার আবার কি বলেন, আমার নেটে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আবার বলছি। এখানে উৎপাদ কর হচ্ছে আউটপুট ট্যাক্স। আমরা বিক্রি করে যে ভ্যাটটা কালেক্ট করেছি বিক্রির উপরে, আচ্ছা ভ্যাট আচ্ছা অন সেলস আমরা বলতে পারি। আর উপকরণ কর হচ্ছে ভ্যাট অন পারচেজেস আমরা বলতে পারি আর কি, ইনপুটের ক্ষেত্রে। আচ্ছা মানে র ম্যাটেরিয়ালস আমরা ইনপুট করেছি এগুলার ক্ষেত্রে, কিংবা সেবা গ্রহণ করেছি, যে যে কোনো ধরনের ইনপুট আমরা দিয়েছি আর কি, ফিনিশড গুডস কিংবা সার্ভিস ডেলিভার করার ক্ষেত্রে। হুম, হুম। না এবার ক্লিয়ার স্যার। উৎপাদ মানে উৎপাদনের সাথে সম্পর্কিত যে কর, আর উৎপাদ হলো আফটার সেল আর কি। না, উৎপাদন যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে আবার কনসেপ্টটা একটু ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা আচ্ছা উৎপাদ কোডটা এটা ইংলিশটা মনে রাখতে হবে, আউটপুট। আউটপুট আচ্ছা উৎপাদটা আউটপুট মানে উৎপাদ তো আউটপুট হয়, আর উপকরণ তো আমরা ইনপুট দেই, ইনপুট দিলে আউটপুট যেটা হয় এটাকে আমরা উৎপাদ বলছি, উৎপাদিত বিষয় জিনিস, ঠিক আছে আউটপুট। তাহলে আউটপুট মানে আমরা যেগুলো আমাদের কাছ থেকে যেসব প্রোডাক্ট বা সার্ভিস যাচ্ছে মানে বিক্রি করছি আমরা, হুম হুম সরবরাহ করছি, আউটপুটটাই তো আমরা সরবরাহ করছি। ওই হ্যাঁ হ্যাঁ সরবরাহের উপরে যে আমরা ভ্যাট কালেক্ট করছি হ্যাঁ এটাকেই আউট উৎপাদ কর বলছে। আর উপকরণ আচ্ছা কর হচ্ছে ওই উৎপাদ আমরা যে আউটপুট দেওয়ার জন্য যে ইনপুট গুলা দিচ্ছি, দ্যাট মিন্স আমরা যে প্রোডাক্ট গুলা কিনে আনছি কিংবা আচ্ছা সার্ভিস, এগুলাই হচ্ছে হুম, উপকরণ কর। উপকরণ ওকে ঠিক আছে স্যার, বুঝছি। আমি উল্টা বুঝছিলাম ভাষাগত কারণে। হ্যাঁ ভাষাগত ভাবে এখানে মানে চিন্তা করলে একটু উৎপাদ এক জিনিস আর উৎপাদন আরেক জিনিস। আর এক জিনিস আচ্ছা উৎপাদনের পরে যেটা ফিনিশড প্রোডাক্ট যেটা এটা হচ্ছে উৎপাদ, যেটা আমরা বিক্রি করলাম, হুম আউটপুট হলো এটা। আর উপকরণ হচ্ছে ইনপুট। আমরা ইনপুট আউটপুটটা যদি খেয়াল থাকে এটা, হুম হুম তাহলে আপনার ইয়ে থাকবে আর কি। উৎপাদ হচ্ছে আউটপুট আর উপকরণ হচ্ছে ইনপুট। ইনপুট। না এবার পরিষ্কার স্যার। এই জিনিসটা আসলে একটু কনফিউশন থাকে এটা, এই জিনিসটা মানে একেবারেই ক্লিয়ার রাখতে হবে, কারণ আমরা আইনে বারবার উৎপাদ আর উপকরণ এই ধরনের টার্ম গুলো আমরা বারবার পাবো আইনে। উৎপাদ উপকরণ, সেজন্য যেহেতু আইনে বারবার পাবো তাই বাংলা টার্মটাই আমাদেরকে আহ বাংলাটারটাই আমাদেরকে আত্মস্থ করে নিতে হবে আর কি। এটা একটু ইয়ে, বাট বারবার খেয়াল করলে এটা ইয়ে হয়ে যাবে। উপকরণটা যদি মনে রাখেন তাহলে উৎপাদ ক্লিয়ার হয়ে যাবে। উপকরণটা তো সহজেই বোঝা যায় যে আমরা ইনপুট যেগুলা দিয়েছি মানে কিনে এনেছি যেগুলা, এগুলার উপরে। তাহলে উৎপাদ হচ্ছে বিক্রি করেছি যা তার উপরে ভ্যাট।
উপকরণটা খেয়াল রাখলে উৎপাদটাও খেয়াল থাকবে। কোন স্যার অর্জন ভ্যাট আইনের সবচেয়ে বড় বাধা স্যার এটি স্যার, এটা বাংলায় এই আহ সমস্যা। হ্যাঁ, এটা এটা আসলে বাংলা আইন বলে যে বাধা ঠিক তা বলবো না, হয়তো আমাদের ড্রাফটিংটা ওই রকম, মানে এটাতে ইজি না স্যার, মানে অনেক কঠিন শব্দ শব্দ প্রাঞ্জল দিয়ে ইয়া। হয়নি আর কি, ওই রকম ক্লারিটি নাই, সেজন্য হয়তো বা আমাদের কাছে হুম। যদি থাকতো তাহলে, কারণ বাংলায় তো অনেকগুলো আইন আছে, খুব সুন্দর আইন। এখানে জি স্যার। বোঝা যায় বাংলায় আইন তো অনেক আইন বাংলায় আছে। তো এখানে হয়তো মানে আমাদের মানে ড্রাফটিংটা আর একটু হয়তো বা ইউজার ফ্রেন্ডলি হলে সহজ হতো আর কি। কিন্তু এই জন্য ভ্যাট আইনটা কঠিন না। আমরা অনেকে প্রথমেই বলে ফেলি যে ভ্যাট আইন অনেক কঠিন। এই বিষয়ের সাথে আমি একমত না। ভ্যাট আইন হয়তো গুছানো না, কিংবা ভ্যাটের পুরো স্ট্রাকচারটা গুছানো না, কিন্তু এটা কঠিন না। আমরা যদি গুছিয়ে নিয়ে আসি পুরো নলেজটাকে, তাহলে এটা সহজই মনে হবে। গুছানো না, তাই এটা কঠিন মনে হয়। তো আমরা আমাদের কোর্সের মাধ্যমে চেষ্টা করব আমরা আমাদের মতো করে এটাকে সাজিয়ে নিতে, পুরো আইনটাকে। আমরা যেরকম সাধারণ আদেশ থেকে শুরু করে আমরা নিবন্ধনের বিষয়টি সাজিয়েছি, আমরা এভাবে আবার তফসিল দিয়ে আমরা ভ্যাটের রেট গুলা সাজিয়েছি, ঠিক সেম আমরা উপকরণ কর রেয়াতটাও আমাদের মতো করে এটা আত্মস্থ করে নিতে হবে, যে কি ক্ষেত্রে পাবো কি ক্ষেত্রে পাবো না। প্রথমেই 15% এর নিচে হলে পাবো না। আমরা যদি টার্নওভার ট্যাক্স দিয়ে থাকি তাহলে এটা পাবো না। আমরা যদি 1 লক্ষ টাকার বেশি দামের কিছু কিনি এবং ব্যাংকিং চ্যানেলে এটা পেমেন্ট না করি তাহলে পাবো না। আমাদেরকে অবশ্যই বিল অফ এন্ট্রির মাধ্যমে কিনে থাকলে উপকরণ কর, সেক্ষেত্রে আমাদেরকে 4 কর মেয়াদ পর্যন্ত পাবো, যে কর মেয়াদ এবং তৎপরবর্তী 4 কর মেয়াদ, এছাড়া আমরা পাবো না। আমরা যদি ক্রয় বিক্রয় হিসাব পুস্তক এগুলা মেনটেন না করি তাহলে পাবো না। চালানে ক্রেতা বিক্রেতার নাম নিবন্ধন নাম্বার না থাকলে আমরা পাবো না। তো এই বিষয়গুলো আছে। আমদানিকৃত কিছু কিনলে বিল অফ এন্ট্রি থাকতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা না জানার কারণে আমরা আমদানিকৃত পণ্য কিনে আমরা এখানে অব্যাহতি রেয়ারটা নাও পেতে পারি, কারণ আমদানিকৃত পণ্যে অবশ্যই বিল অফ এন্ট্রির নাম্বার থাকতে হবে এবং ওই বিল অফ এন্ট্রির যে পণ্যের বাণিজ্যিক বর্ণনার সাথে এইখানে বাণিজ্যিক বর্ণনার মিল থাকতে হবে। তো ব্যাংক গ্যারান্টিটা আগে আমাদের পেমেন্ট করতে হবে, না হলে আমরা উপকরণ করে আর পাবো না। ওই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দিয়ে আমরা যেগুলা খালাস করেছি। আবার আমাদের খেয়াল রাখতে হবে যে উপকরণটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট মূসক 4.3 যেটা আমরা সাবমিট করি তার বাইরে যদি না যায়, যদি 7.5% এর বেশি হলে আবার সাবমিট করতে হবে এটা। এই হচ্ছে মোটামুটি উপকরণ কর রেয়াত পাওয়া না পাওয়ার যে বিষয়টুকু। এই চ্যাপ্টার আপনাদেরকে বারবার পড়তে হবে ভ্যাট সম্পর্কে জানতে হলে। এই 46টা বারবার দেখতে হবে যে আপনি উপকরণ করে পাচ্ছেন কি পাচ্ছেন না। এর মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সহজেই আমরা উপকরণ কর রেয়াতের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করতে পারবো। স্যার, একটা প্রশ্ন হলো মনে আসছে, যেটা হলো যে ধরেন এই যে সেকশন গুলো বললেন যারা পাবে না বা পাবে না, এই পঞ্চম অধ্যায় জি, রিট নিরূপণ পরিষদের হিসাব নিকাশ যারা পাবে না, সেক্ষেত্রে ভোক্তা যে ট্যাক্স ভ্যাটটা দিচ্ছে সেইটা তাহলে সমন্বিত আর হচ্ছে না, যে ব্যবসায়ী সমন্বিত তার হচ্ছে কাছে এবং ইফেক্টিভ ভ্যাট রেট অনেক বেশি হচ্ছে। সেটাই আমরা বলছি, তাহলে তো অনেক ওই বেশি হচ্ছে। ব্যবসায়ীর কাছে আমার ভ্যাট থেকে যাচ্ছে। ব্যবসায়ীর কাছে থাকছে না, ব্যবসায়ী তো ভ্যাট দিয়ে দিবেন পুরোটাই, ব্যবসায়ী রেয়াত নিতে পারবেন না। মনে করেন ব্যবসায়ী যদি 15% না হয়ে 10% হারে রিসিভ করেন কিংবা 5% হারে রিসিভ করেন,
তাহলে হুম। উনি যে উপকরণ করগুলা দিয়ে এসেছেন এগুলা উনি রেয়াত নিতে পারবেন না, পুরোটাই উনাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এখন যদি ৫ জন আপনার হাত বদল হয়ে যদি আসে ব্যবসায়ী পর্যায়ে, তাহলে ৫ × ২৫% আপনাকে দিতে হচ্ছে। গভর্নমেন্ট ২৫% পাচ্ছে। ৫ জন ব্যবসায়ী ৫% করে এই পণ্যের হুম এগেইনস্টে ২৫% দিল। রাফলি কম হুম বেশি হবে, কারণ এখানে ভ্যালু এডিশন আছে সবারই। এর মাঝে আবার আপনার যে মূল যে জায়গায় মূল যে উৎপাদনকারী উনিও তো উপকরণ করে, আর যদি নিতে না পারেন ৫% প্র্যাকটিস করেন, তাহলে ওইখানেও তো আরো আপনার উপকরণ আছে। ভ্যালু হুম। এডিশন। তো আল্টিমেটলি অনেক বেশি ভ্যাট যাচ্ছে। রাইট। এবং আমদানির ক্ষেত্রে অলমোস্ট সব ক্ষেত্রেই ৫% এটি কেটে রাখছে। ৫% এটি কেটে রাখা মানে 33.33% আপনার আ আ প্রাইস ভ্যালু এডিশন হতে হবে। 33.33% ভ্যালু এডিশন একটা আমদানিকৃত পণ্যে করা কঠিন। তো দেখা যায় যে যাই আসুক না কেন অধিকাংশ ভ্যাটটা আগেই কেটে রেখেছে গভর্নমেন্ট। এ এই ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে এটা আ আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা সো কল্ড যেটা বলে থাকি ফার্স্ট ওয়ার্ল্ড, তাদের এখানে আমরা যে প্র্যাকটিসটা দেখি ভ্যাটের, সেটা হচ্ছে ভ্যাট সাধারণত ব্যবসায়ী ভ্যাটের রেয়ারটুকুর মাধ্যমে রিফান্ড গুলা নিয়ে থাকেন মেইনলি। ভ্যাট এইভাবে আগাম কেটে রাখবে সব জায়গাতেই। ব্যবসায়ীর কাজ হচ্ছে উনি ক্যালকুলেট করে ভ্যাটের রিফান্ডটা নেয়া। এবং ওই জায়গায় মনে করেন ইউকেতে যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে কনসালটেন্টদের মূল কাজই হচ্ছে কত বেশি রিফান্ড উনি ক্যালকুলেট করে বের করতে পারলেন। ট্যাক্সের ক্ষেত্রেও ঠিক সেম, কত বেশি রিফান্ড ক্যালকুলেট করে বের করতে পারলেন। আমাদের দেশে দুঃখজনক এটা যে আমাদের দেশে রিফান্ড দেওয়ার প্র্যাকটিসটা এখনো গভর্নমেন্টের ভ্যাট অথরিটির হয়নি। যদিও সরকারের উচ্চ মহল থেকে বলা হচ্ছে যে ফেরত দেওয়া হবে, হয়নি। সে কারণে দেখা যায় যে ভ্যাটে এই আগ্রহটুকু কম মানুষের। কিন্তু মূলত দেখা যায় যে ভ্যাট ক্যালকুলেট করতে হবে ব্যবসায়ীকে তার রিফান্ড গ্রহণের জন্য মেইনলি। এটাই আইডিয়াল প্রসেস। ক্যালকুলেট করে রিফান্ডটা দেন এবং গভর্নমেন্ট আগেই ভ্যাট পেয়ে যায়, সোর্স থেকেই সব ভ্যাট রিসিভ করে ফেলে গভর্নমেন্ট। ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। এখন ধারা ২ এ আছে কোন অর্জন বা আমদানির বিপরীতে পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে না যদি, এখানে আরো ৪টা কন্ডিশন আছে। ক, উক্ত অর্জন বা আমদানি যাত্রী যানবাহন সংক্রান্ত হয় বা উহার খুচরা যন্ত্রাংশ বা উক্ত যানবাহনের মেরামত বা রক্ষণাবেক্ষণ সেবার উদ্দেশ্যে করা হয়, তবে যানবাহনের ব্যবসা করা, ভাড়া খাটানো বা পরিবহন সেবা প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত হইলে এবং যানবাহনটি উক্ত উদ্দেশ্যে অর্জিত হইলে উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাবে। তাহলে কোন আমদানির অর্জন বা আমদানির বিপরীতে পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাবে না যদি উক্ত অর্জন বা আমদানি যাত্রীর যানবাহন সংক্রান্ত হয়। যাত্রী যানবাহন যদি আপনি আমদানি করেন, এটা উপকরণ কর রেয়াত আপনি গ্রহণ করতে পারবেন না। ইন্টারেস্টিং। বা উহার খুচরা যন্ত্রাংশ বা উক্ত যানবাহনের মেরামত বা রক্ষণাবেক্ষণ সেবার উদ্দেশ্যে করা হয় তাহলে। এটুকু হচ্ছে মেইন কন্ডিশন। তবে যদি যানবাহনের ব্যবসা করা, ভাড়া খাটানো এটা আপনার অর্থনৈতিক কার্যক্রমে অন্তর্ভুক্ত হয় এবং যানবাহনটি উক্ত উদ্দেশ্যে অর্জিত হলে উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাবে। তার মানে আমরা যে সকল যানবাহন আমদানি করা হয় সেক্ষেত্রে যে ভ্যাট দেয়া হয়, এই ভ্যাট এই যানবাহন আবার বিক্রি করলে কিংবা যে কোনো ইয়েতে এখানে ভ্যালু এডিশন হলে এইখানে উপকরণ করে আপনি নেওয়া যাবে না।
কিন্তু যানবাহনের ব্যবসা করলে উপকরণ করে রেয়াত নেওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে আইন এমন ভাবে হয় যাতে করে আহ, উৎসে যে ট্যাক্স গুলা গভর্নমেন্ট রিসিভ করে থাকে, এই ট্যাক্স গুলা যাতে কেউ ফেরত না পায় তার ব্যবস্থা করা হয়। এটাও এই ধরনের একটা ব্যবস্থা, যে আমদানির ক্ষেত্রে যে ব্যাটটা রিসিভ করা হলো সেটা যাতে ফেরত কিংবা অ্যাডজাস্ট করতে না পারে কেউ, সেজন্য। উক্ত অর্জন বা আমদানি চিত্ত বিনোদন সংক্রান্ত বা চিত্ত বিনোদনের নিমিত্ত ব্যবহৃত হয়। যদি চিত্ত বিনোদনের জন্য হয় কিংবা ওই উদ্দেশ্যে হয় তাহলে এটাও ভ্যাট যেটা দেয়া হয়েছে এটার এগেনস্টে রেয়াত নেওয়া যাবে না। তবে বিনোদন প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট হলে এবং বিনোদনটি অর্থনৈতিক কার্যক্রমের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রদান করা হইলে উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাবে। এটা যদি বিনোদন প্রদানটা অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে রেয়াত গ্রহণ করা যাবে। উক্ত অর্জন ক্রীড়া বিষয়ক, সামাজিক বা বিনোদনমূলক ক্লাব, সংঘ বা সমিতিতে কোনো ব্যক্তির সদস্য পদ বা প্রবেশাধিকার সম্পর্কিত হয়, যদি হয় সেক্ষেত্রেও উপকরণ করে রেয়াত নেওয়া যাবে না। ঘ, উক্ত অর্জন পণ্য পরিবহন সেবা সংক্রান্ত ব্যয়ের 80% অধিক হয়। যদি ওই অর্জনটি পণ্য পরিবহন সেবা সংক্রান্ত ব্যয়ের 80% বেশি হয় তাহলেও এটা নেওয়া যাবে না উপকরণ করে রেয়াত। 3, নিবন্ধিত ব্যক্তিকে দাখিলপত্র পেশকারে উপকরণ কর রেয়াত দাবির সমর্থনে নিম্ন বর্ণিত দলিলাদি দখলে রাখিতে হইবে। এটা দাখিল করতে হবে না, দখলে রাখিতে হইবে। যথা আমদানির ক্ষেত্রে আমদানিকারকের নাম, ঠিকানা এবং ব্যবসা শনাক্তকরণ নম্বর সম্বলিত বিল অফ এন্ট্রি। সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্র। গটা বাদ দেওয়া হয়েছে। ঘ, ধারা 20-এর উপধারা 2 এর ক্ষেত্রে কর পরিশোধের সপক্ষে ট্রেজারি চালান। উম, গ্যাস, পানি, বিদ্যুৎ, ব্যাংক, বীমা, বন্দর ও টেলিফোন সেবার উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিল যাহা চালানপত্র হিসাবে গণ্য হইবে। এগুলা আমরা জানি যে বিলটাই চালানপত্র হিসাবে গণ্য হয়। গ্রাহক কর্তৃক পরিশোধিত বিদ্যুৎ বিলের বিপরীতে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ইনভয়েস যাহা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে চালানপত্র হিসাবে গণ্য হইবে। ওই নির্ধারিত শর্ত ও পদ্ধতি বলা আছে, এটাও চালান হবে, কিন্তু কিছু শর্ত আর পদ্ধতিতে এটা এবছর অ্যাড করা হয়েছে মেনলি, আর এটা বটা আগে বিলুপ্ত করা হয়েছে। এই হচ্ছে উপকরণ কর রেয়াতের ধারা। উপধারা একটাই মূল গুরুত্বপূর্ণ, 2 আর 3টা এডিশনাল আছে। এই হচ্ছে উপকরণ কর রেয়াতের ক্ষেত্রে। কোনো কোয়েশন আছে কিনা এইটুকু আলোচনায়? স্যার, যানবাহনের ক্ষেত্রে যেটা প্রথম যেটা বললেন, জি, সেক্ষেত্রে উপকরণ রেয়াত পাওয়া যাবে না বলছে, কিন্তু এখানে যদি এমন হয় যে কেউ ব্যক্তিগত গাড়ি ব্যবহারের জন্য ইম্পোর্ট করলো, এটা কি নতুন বা রিকন্ডিশন এরকম তো কোনো বিষয় নাই, তাই না স্যার? না, আমরা যদি যানবাহন আমদানি করি বিক্রি করার জন্য তাহলে হ্যাঁ, উপকরণ কর রেয়াত পাবো না। আর পাবো না। আমরা যদি যানবাহন আমদানি করে নিজেরা যানবাহনে ব্যবসা করি, ভাড়া খাটাই, হ্যাঁ, মনে হুম, করেন আমরা বাস আমদানি করলাম, আমদানি করে বাসের আমরা ব্যবসা করছি, সেক্ষেত্রে আমাদের এটা যদি অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত হয় পরিবহন সেবাটা, তাহলে ওই পরিবহন সেবার এগেনস্টে যে ভ্যাটটা আছে ওইখানে আমরা আমদানির যে ভ্যাটটা ওটা ওই 4 কর মেয়াদ যেটা বলা আছে 5 মাস পর্যন্ত আমরা অ্যাডজাস্ট করতে পারবো, আচ্ছা, এর ঠিক বেশি আছে। তো পারবো না। ওই 5 মাস পর্যন্ত লিমিট আছে, মানে হ্যাঁ, limit। টোটালটা আর হবে না।
5 মাসে যতটুকু সম্ভব ততটুকু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ভাড়ার তা আবার 50,000 টাকার উপরে হতে হবে। না 50,000 টাকার উপরের বিষয় না। ওইটা হচ্ছে কি যতটুকু হবে ততটুকু ফেরতের সমন্বয়। বিষয়। হ্যাঁ, সমন্বয়ের তো আপনি সবই সমন্বয় করতে পারবেন। মনে করেন একটা আচ্ছা, পরিবহন কোম্পানি একটা বাস এনেছে। তাদের হুম, ভাড়ার উপরে ভ্যাট আছে। তো বাসটা আমদানি সে যদি নিজে করে হুম, তাহলে যে ভ্যাটটা দিয়ে এসেছে এটা রেয়াত গ্রহণ করতে পারবে। যদি ভাড়ার ক্ষেত্রে 15% ভ্যাট থাকে তাহলে এটা রেয়াত যে যে মাসে এনেছেন এরপরে ৪ মাস পর্যন্ত আরো ৪ টা কর্মমেয়াদ পর্যন্ত উনি রেয়াত গ্রহণ করতে পারবেন। এরপরে আর পারবেন না। এরপরে ওই রেয়াতটা ওই যেটা উপকরণ করটা এটা তামাদি হয়ে যাবে। আর তো এটা রেয়াত গ্রহণযোগ্য থাকবে না। হুম। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা এই জায়গায়? রাতুল ভাই, না বস। আচ্ছা। খালিদ হাসান ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ তাই আমি জিজ্ঞেস করছি। উপকরণ না করে স্যার কোশ্চেন নাই, আচ্ছা, এটা ঠিক। আবার পড়তে হবে, পড়ার পরে স্যার বুঝতে হবে হ্যাঁ, কোন পড়ার জায়গায় পরে যদি প্রবলেম। আসে এটা একটু পড়বেন কাইন্ডলি সবাই। জি উপকরণ স্যার। করে একটা ধারা 46 কারণ এই বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকলে এর আগে আমরা যেটুকু নলেজ শেয়ার করেছি আগের ক্লাসগুলোর মাধ্যমে আমরা ওই নলেজ এবং এই নলেজ এড করলে আমরা মোটামুটি ভ্যাটের একটা ভালো ধারণা আমাদের হয়ে যায়। নিবন্ধন সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। আমরা ভ্যাটের রেট সম্পর্কে বলতে পারি খুব ভালোভাবে। এখন উপকরণ কর রেয়াতটা যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু ভ্যাট লায়াবিলিটিটা ক্যালকুলেশন করতে পারবো। আর ভ্যাটের রিটার্নটা হচ্ছে এই ক্যালকুলেশন যোগ বিয়োগ করা আর কিছু না। একটা ফর্মে আমরা ফিগার গুলা বসাবো আর যোগ বিয়োগ করে ফাইনাল ফিগারটা বের করব। এছাড়া আর কিছু না। আলী ভাই, জি। এই যে ইনপুট লিস্টের ট্যাক্সটা কি ভ্যারি করে? লেটস সে আমদানিকারক, ম্যানুফ্যাকচারিং বা সোল্ড প্রপার্টি শিপ থেকে যদি কোনো মাল নিই, কোন ট্যাক্সটা? ইনপুট ট্যাক্স এক্ষেত্রে কি আমদানিকারক বা ম্যানুফ্যাকচারিং বা অন্য কোনো কারো কাছ থেকে যখন কোনো প্রোডাক্ট যদি নিই, তাহলে কি মানে ইনপুট ট্যাক্স কি ভ্যারি করবে 5%, 7.5% বা 15%? ও আচ্ছা। আপনি যেটাই হোক না কেন উনি যেটা প্র্যাকটিস করবেন কিংবা উনি যেটা দেবেন উনার ইয়ে অনুযায়ী হবে। কিন্তু শুধুমাত্র টার্নওভার করের আওতায় হলে আপনি এটা রেয়াত নিতে পারবেন না। আর এখন আপনি 5% হোক, 7.5% হোক আর যাই হোক না কেন, আপনি যদি 15% আ প্র্যাকটিস করেন, রপ্তানি ছাড়া আরকি অন্য ক্ষেত্রে আপনি যদি 15% প্র্যাকটিস করেন, তাহলে আপনি অবশ্যই রেয়াত নিতে পারবেন। ক্লিয়ার কিনা রাজু ভাই? বুঝতে পারছি বস। আউটপুটের ক্ষেত্রে যদি 15% আপনি প্র্যাকটিস করেন, ইনপুটের ক্ষেত্রে টার্নওভার কর না হলেই হলো এটা। বাদবাকি যাই হোক আপনি রেয়াত নিতে পারবেন। এই কন্ডিশন গুলা বাদে যাই আছে সব রেয়াত নিতে পারবেন আপনি। এখন মনে করেন আপনি 5% হয়েছে ওইটাও রেয়াত নিলেন। ধরেন আপনি 15% প্র্যাকটিস করছেন। এখন আপনাকে কেউ কিছু প্রোডাক্ট দিল 5% প্র্যাকটিস করছে। সে আপনি নিতে পারবেন রেয়াত। কিন্তু টার্নওভার ট্যাক্স এনলিস্টেড কারো কাছ থেকে আপনি কিছু কিনতে পারবেন না। এটা ডিসকারেজ করা হয়েছে এখানে। কিনলে আপনি এটা রেয়াত নিতে পারবেন না। যেহেতু এটা আরেক পার্সেন্ট কম 4%, এটা আপনি ইয়ে নিতে পারবেন না। মানে মোট কথা এই আইনে আসলে আমরা আল্টিমেটলি টার্নওভার কোডটা একটা মানে ডার্ক জোনে চলে গেছে এই আইনের অন্যান্য ধারার মাধ্যমে। এখানে টার্নওভার ট্যাক্স এর অ্যাপ্লিকেশনটা খুব একটা আসে না। এটা থাকা আর না থাকা এটা থেকে জাস্ট এমনিতে দেখানো হচ্ছে যে আমাদের তো আসলে বেটার রেট হচ্ছে 50 লাখের উপরে গেলে টার্নওভার ট্যাক্সে শুধু আপনি এনলিস্টমেন্ট হবেন আর 3 কোটির উপরে হলে আপনি বেট দেবেন। এটা জাস্ট দেখানো হচ্ছে সামনে। কিন্তু সাধারণ আদেশ 17 দিয়ে আপনাকে বাধ্য করা হয়েছে
বিভিন্ন ক্ষেত্রে আপনি যাতে ভ্যাট রেজিস্টার্ড হন। আবার 50 লাখের উপরে থাকলে আপনি টার্নওভার ট্যাক্স নিতে পারবেন, কিন্তু আপনার কাছ থেকে মানুষজন প্রোডাক্ট কিনবে না, বিকজ আপনার কাছ থেকে কিনলে সে রেয়াত নিতে পারবে না। কেন কিনবে? উপকরণ করে রেয়াত নিতে পারবে না। তো এটাই মানে রিয়েল পিকচার। বাট আইনে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটাই রিয়েল পিকচার। আমরা আইনে বলেছি 50 লাখ, 3 কোটি এইসব বিষয় আমরা এইসব বলি আমরা দিচ্ছি আইনের শুরুতে, কিন্তু আমরা আদেশের মাধ্যমে আইন ব্যবচ্ছেদ করছি। যে আদেশগুলা জারি হচ্ছে, এই আদেশগুলার মাধ্যমে আইনের মূল যে বিষয়টা আছে, আইনের যে মূল মেইন যে কনসেপ্ট আমরা যদি বলি, আইনের আসল যে ইয়েটা আছে, এটাকেই আমরা বাদ দিচ্ছি। এটাকেই আমরা মানে চেঞ্জ করে নিচ্ছি। তো যাই হোক, এটা আমরা আইনে এটা দেখলাম। আংশিক উপকরণ কর রেয়াত, এই বিষয়ে আমরা আলোচনা করেছি আমরা আগে ইয়ের মধ্যে, ভ্যাট এফএকিউতে। এখানে একটা ক্যালকুলেশন বলা আছে আংশিক উপকরণ কর রেয়াতে, হ্যাঁ, একটা ফর্মুলা দেয়া আছে। তো এই ফর্মুলা থেকে বরঞ্চ আমরা যে ভ্যাট এফএকিউতে আমরা যে আংশিক উপকরণ কর রেয়াতের যে এক্সাম্পলটার মাধ্যমে আমরা দেখেছিলাম, এটাই আমাদের জন্য সহজ হয়। এখানে হয়তো একটু কঠিন হয়ে যায় এই ফর্মুলা দেখলে, হিসাবটা আমার কাছে মনে হচ্ছে। তারপর আমরা একটু পড়ে নিচ্ছি ধারা 47, যে ক্ষেত্রে একজন নিবন্ধিত ব্যক্তি কোনো করযোগ্য সরবরাহের আংশিক পণ পরিশোধ করেন বা পরিশোধে দায়ী থাকেন, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যে উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, তাহা উক্ত ব্যক্তি যে পরিমাণ পণ পরিশোধ করেন বা পরিশোধ করিতে দায়ী থাকেন, সে পরিমাণের ভিত্তিতে নিরূপণ করিতে হইবে। 1 ক কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক আদর্শ মূসক হার বা হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতি প্রাপ্ত বা শূন্য হার বিশিষ্ট এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবা সরবরাহ করা হইলে কেবল শূন্য হার ও আদর্শ মূসক হারে সরবরাহকৃত পণ্য বা সেবার বিপরীতে উপকরণের উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণ করা যাইবে এবং এইরূপ ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসাবে পণ্য বা সেবা সরবরাহ গ্রহণের পর ধারা 46 অনুসরণ পূর্বক সমুদয় সরবরাহের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন। তবে সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর তাহাকে উক্ত কর মেয়াদে সরবরাহকৃত হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবার উপকরণের বিপরীতে গৃহীত রেয়াত বৃদ্ধিকারী সমন্বয়পূর্বক দাখিলপত্রে প্রদর্শন করিতে হইবে। এখানে মূল বিষয় হচ্ছে, মনে করেন আমরা 15,000 টাকার র ম্যাটেরিয়ালস কিনলাম, কিনে আমরা 2 ধরনের প্রোডাক্ট বানালাম। একটা প্রোডাক্টে 10,000 টাকার র ম্যাটেরিয়ালস লাগলো, আর একটা প্রোডাক্টে 5,000 টাকার র ম্যাটেরিয়ালস লাগলো। আমরা 10,000 টাকার র ম্যাটেরিয়ালস দিয়ে যে প্রোডাক্ট প্রস্তুত করলাম, এটা আমরা 15% রেটে বিক্রি করলাম ভ্যাটে। আর 5,000 টাকার র ম্যাটেরিয়ালস দিয়ে আমরা যে প্রোডাক্ট তৈরি করলাম, সেটা আমরা 10% ভ্যাট রেটে বিক্রি করলাম মনে করেন। তাহলে আমরা যে 10% রেটে যেটা বিক্রি করলাম, এটার এগেইনস্টে কিন্তু আমরা উপকরণ কর রেয়াত পাই না। আমরা শুধু 15% রেটে যেটা করেছি সেটার এগেইনস্টে আমরা উপকরণ কর রেয়াত পাবো। সেক্ষেত্রে আমরা উপকরণটাকে দুই ভাগে, উপকরণের উপরে যে আমরা ভ্যাটটা দিয়ে এসেছি, যেটাকে আমরা ইনপুট ট্যাক্স বলছি, এটাকে আমরা ওই দুই ভাগে ভাগ করব।
রেশিও অনুযায়ী যেটুকু পোর্শন আমরা 15% রেটে প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করেছি, ওইটুকু অংশই শুধু আমরা উপকরণ কর হিসাবে রেয়াত গ্রহণ করব। এটাই আংশিক উপকরণ কর রেয়াত। এটার একটা এক্সাম্পল আমরা করেছিলাম ইয়েতে, ভ্যাট এফএকিউতে, এটা একটু দেখে নেবেন। আর এখানে বলা আছে, একটা ফর্মুলা দেয়া আছে, এটা দেখতে পারেন, বাট এটা থেকে এক্সাম্পলটা হয়তো সহজ হবে। একটা এক্সাম্পল থেকে এটা ইয়ে করলেন, এটা হয়তো কনসেপ্টটা আরেকটু কঠিন করে ফেলতে পারে। ভ্যাট এফএকিউ এর এক্সাম্পলটা সহজ ছিল। এই হচ্ছে আংশিক উপকরণ কর রেয়াত। কোনো কোয়েশন আছে কিনা আংশিক উপকরণ কর রেয়াত সম্পর্কে? আমরা এরপরে যে ধারা আছে সমন্বয়, ধারা 48, এই ধারাটি দেখছি। ধারা 48 উপধারা 1, নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা ও সময়সীমা ও পদ্ধতিতে করদাতা নিম্ন বর্ণিত ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে পারিবেন। উৎসে কর্তৃত করের বৃদ্ধিকারী সমন্বয়, বাৎসরিক পুনঃ হিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়, ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না করিবার ফলে বৃদ্ধিকারী সমন্বয়, এই যে 1 লাখ টাকা ব্যাংকিং চ্যানেলে দেয়ার সেক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়, ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত প্রাইভেট ইউজ পণ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়, নিবন্ধিত হইবার পর বৃদ্ধিকারী সমন্বয়, আগের যে ব্যটুকু আছে এটুকুর উপরে হতে পারে, নিবন্ধন বাতিলের কারণে বৃদ্ধিকারী সমন্বয়, মূসক হার পরিবর্তিত হইবার কারণে বৃদ্ধিকারী সমন্বয়, সুদ, জরিমানা, অর্থদণ্ড, ফি ইত্যাদি পরিশোধে সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয় বা নির্ধারিত অন্য কোনো বৃদ্ধিকারী সমন্বয়। তাহলে এভাবে আমরা বৃদ্ধিকারী সমন্বয় আসতে পারে। 2, নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা ও পদ্ধতিতে করদাতা নিম্নবর্ণিত ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যথা ক আগাম কর হিসাবে পরিশোধিত অর্থের হ্রাসকারী সমন্বয়। আগাম কর যেটা আমরা দেখেছিলাম আগে, এটি অ্যাডভান্স ট্যাক্স, এই যে কর পরিশোধ আমরা করেছি, এটা আমরা হ্রাসকারী সমন্বয়ে নিয়ে আসব। উপকরণ কর রেয়াত হচ্ছে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করে ভ্যাট পেলাম তার থেকে প্রোডাক্টটা উৎপাদনের ক্ষেত্রে আমরা যেসব উপকরণ ব্যবহার করেছি ওই উপকরণের এগেনস্টে যে ভ্যাটটা দিয়েছি এটা। আর এখানে হচ্ছে সমন্বয়ে হচ্ছে যেটা হ্রাসকারী সমন্বয়, আগাম কর দিলাম আমরা যেটা, এটা আমরা হ্রাসকারী সমন্বয় করতে পারি। সরবরাহকারী কর্তৃক প্রদত্ত সরবরাহের বিপরীতে উৎসে কর্তৃত করের হ্রাসকারী সমন্বয়। এখন সরবরাহকারী কর্তৃক প্রদত্ত সরবরাহের বিপরীতে যদি উৎসে কর্তনের কিছু থাকে, আমাদের কোনো জায়গায় উৎসে কর্তন করে, তাহলে এটা আমরা হ্রাসকারী সমন্বয় হিসাবে বাদ দেব। বার্ষিক পুনঃ হিসাব প্রণয়ন বা নিরীক্ষার ফলে প্রযোজ্য হ্রাসকারী সমন্বয় কোনো অডিটের কারণে কিংবা অ্যানুয়ালি এই যে আবার নতুন করে হিসাব নতুন করে হিসাব করা হলে সেক্ষেত্রে যদি কোনো সমন্বয় যেটা হ্রাসকারী সমন্বয় হয়ে থাকে সেটা আমরা দেখব। ক্রেডিট নোট ইস্যুর কারণে হ্রাসকারী সমন্বয়, কোনো প্রোডাক্ট ফেরত এসেছে, আমরা ক্রেডিট নোট ইস্যু করেছি, সেক্ষেত্রে আমরা হ্রাসকারী সমন্বয় করতে পারি। মূসক হার হ্রাস পাইবার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়, মূসকের হার কমে গেছে সেক্ষেত্রে আমরা হ্রাসকারী সমন্বয় করতে পারি। পূর্ববর্তী কর মেয়াদ হইতে নেতিবাচক অর্থের পরিমাণ জেয়ার টানিবার নিমিত্ত হ্রাসকারী সমন্বয়। আগের বছরের যে নেগেটিভ ব্যালেন্সটা আছে এটা আপনি যদি জেয়ার টানেন তাহলে এটার জন্য হ্রাসকারী সমন্বয় হতে পারে। পূর্ববর্তী কর মেয়াদে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়, আগে যেটা পরিশোধ করা হয়েছে
আগের কর মেয়াদে, এটা এখন হ্রাসকারী সমন্বয় হিসাবে বাদ দেয়া, নির্ধারিত অন্য কোনো হ্রাসকারী সমন্বয়। এই হচ্ছে সমন্বয়গুলো। কোনো কোয়েশন আছে কিনা সমন্বয়ের ক্ষেত্রে? মনে হয় আপাতত নেই, আমরা পরের বিষয়ে যাচ্ছি। কোনো টাইমলাইন নাই তো ভাইয়া? কি নাই এখানে? টাইমলাইন কোনো অ্যাডজাস্টমেন্টে কোনো টাইমলাইন আছে বা ফ্রি যে কোনো সময় করতে পারি? সমন্বয়ে তো কোনো টাইমের বিষয়টা, এই যে শর্ত সময়সীমা ও পদ্ধতিতে, নির্ধারিত পরিমাণ শর্ত সময়সীমা ও পদ্ধতিতে। এখন কোন জেনারেল অর্ডার দিয়ে শর্ত আরোপ করলে ওই শর্ত মানতে হবে, কিন্তু ইয়ের উপকরণ করে হাতের নেওয়ার টাইম লাইন আছে। এটা তো আমার টাকা মেনলি, আগাম কর বলেন কিংবা ইয়ে বলেন, যেটা এটা অলরেডি ডাইরেক্ট ইয়ে। আর রেয়াতের সাথে আমার ক্রয় বিক্রয়ের সম্পর্ক থাকে। দীর্ঘদিন আমরা মানে রেয়াত নিতে পারি না, একটা নির্দিষ্ট সময় দেয়া হয়েছে। কিন্তু এটা আমার যতদিন পর্যন্ত না সমন্বয় হয়, আমি তো জেড টানতে থাকবো। এটা তো পাও না, নেগেটিভ ফিগার চলে আসবে। শুনতে পাচ্ছেন? জি বস। লাইনটা কি স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না মনে হয়। না না। না, আহ, বুঝলাম না কি হলো, হঠাৎ করে এটা চেঞ্জ হয়ে গেল কেন? আগের রেকর্ডিংটা কন্টিনিউ হচ্ছে কিনা? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের হ্রাসকারী সমন্বয়। রাতুল ভাইয়ের কোয়েশন অনুযায়ী আইনে কোনো সময়সীমা বলা নেই, শুধু বলা আছে নির্ধারিত পরিমাণ শর্ত সময়সীমা ও পদ্ধতিতে, এটা বলা আছে, কিন্তু সরাসরি উল্লেখিত কোনো সময়সীমা নেই আইনের মধ্যে। ক্লিয়ার এই বিষয়টা? জি বস। এখন পরের ধারা হচ্ছে ধারা 49, উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর কর্তন ও বৃদ্ধিকারী সমন্বয়। ধারা 49, ধারা 33-এর বিধানাবলী সত্ত্বেও, ধারা 33-এ কি বলা আছে আমরা ধারা 33-এর একটু হেডিংটা দেখি। ধারা 33 বলা আছে করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল। আচ্ছা, ধারা 33-এর বিধানাবলী সত্ত্বেও উপধারা 2 এর বিধান সাপেক্ষে কোন সরবরাহকারী উৎসে কর কর্তনকারী সত্তার নিকট চুক্তি, টেন্ডার, কার্যাদেশ বা অন্যবিধভাবে অব্যাহতি প্রাপ্ত বা শূন্য হার বিশিষ্ট নয় এমন সরবরাহ প্রদান করিলে উৎসে কর কর্তনকারী সত্তা উক্ত সরবরাহকারীর নিকট পরিশোধযোগ্য পণ হইতে বিধি দ্বারা নির্ধারিত, এই যে দেখেন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্টকৃত মূসক উৎসে কর্তন করিবে। আমরা উৎসে কর কর্তনের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে বিধি আছে, আলাদা বিধি আছে, ওই বিধিতে পদ্ধতি এবং হারটুকু উল্লেখ করা আছে। নির্দিষ্ট মূসক উৎসে কর্তন করিবে সরবরাহকারী নিবন্ধিত বা তালিকাভুক্ত না হইলে, কর চালানপত্র জারি না করলে উৎস কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোন সরবরাহ গ্রহণ করিবে না এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করিবে না। কোন সরবরাহ গ্রহণ করতে পারবেন না, কোনো মূল্য পরিশোধ করতে পারবেন না ভ্যাট রেজিস্টার্ড না হলে, নিবন্ধিত বা তালিকাভুক্ত ভ্যাট রেজিস্টার্ড কিংবা টার্নওভার ট্যাক্স এনলিস্টেড না হলে। তবে শর্ত থাকে যে সরবরাহ গ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে অনিবন্ধিত বা তালিকাভুক্ত নহে এইরূপ ব্যক্তির নিকট হইতে সরবরাহ গ্রহণ করিয়া থাকিলে প্রযোজ্য মূসক পরিশোধে তিনি দায়ী থাকবেন। আগে বলা আছে করবেন না, পরে বলা আছে
যে শর্ত থাকে যদি করে থাকেন তাহলে কি হবে এই বিষয়টা বলা আছে যে উনি নিজে পরিশোধ করবেন। 3 তার মানে শর্তের মাধ্যমে আমরা করতে পারি, নিজে ব্যাটটা পরিশোধ করতে হবে। 3 উৎসে কর কর্তনকারী সত্তা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে উৎসে মূসক কর্তন ও পরিশোধ করিবে। 4 উৎসে কর কর্তন এবং সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য উৎসে কর কর্তনকারী সত্তা এবং সরবরাহকারী যৌথ ও পৃথকভাবে দায়ী থাকিবে। দুইজনকেই দায়ী রাখা হলো এখানে। কর্তন কোষাগারে জমা ক্ষেত্রে উভয় যৌথ এবং পৃথকভাবে দায়ী। কোন প্রকল্পের আওতায় কোন সেবা গ্রহণকারী কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর যদি সেবা গ্রহণকারী বা ক্ষেত্রমতে সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তির সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে নির্ধারিত পদ্ধতিতে উৎসে আদায় বা কর্তনপূর্বক সরকারি ট্রেজারিতে জমা করেন এবং উক্ত সেবা সরবরাহকারী ব্যক্তি কর্তৃক উক্ত সমুদয় সেবার অংশবিশেষ সরবরাহের লক্ষ্যে কোনো সাবকন্ট্রাক্টর, এজেন্ট বা অন্য কোনো সেবা সরবরাহকারী ব্যক্তিকে নিয়োগ করেন, সেই ক্ষেত্রে উক্ত সেবা সরবরাহকারীর সাবকন্ট্রাক্টর, এজেন্ট বা নিয়োগকৃত অন্য কোনো সেবা সরবরাহকারী ব্যক্তির নিকট হইতে উক্ত সেবার উপর প্রাথমিক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আদায় বা কর্তন এবং সরকারি ট্রেজারিতে জমা প্রদানের দালিলিক প্রমাণাদি উপস্থাপন সাপেক্ষে মূল্য সংযোজন কর এই ক্ষেত্রে প্রযোজ্য হইবে না বিধায় পুনরায় উৎসে মূল্য সংযোজন কর আদায় করা যাইবে না। তবে প্রকল্পের আওতায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না। পণ্যের ক্ষেত্রে হবে না, সেবার ক্ষেত্রে হবে। যদি দেখা যায় যে একবার দেয়া হয়েছে, সাবকন্ট্রাক্টর এজেন্টের মাধ্যমে এটা দেয়া হচ্ছে, তাহলে সেটায় আর ভ্যাট এক্সট্রাকশন হবে না। আমরা উৎসে কর কর্তন সম্পর্কে বিস্তারিত আরো আলোচনা করব। আমরা ওই বিধিটা পড়ব। এটা একটা আমাদের পুরো একটা ইউনিট আছে উৎসে কর কর্তনের ক্ষেত্রে, এটা আমরা আলোচনা করব। এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা? মনে হয় নেই আপাতত। আমরা পরের ধারা 50 উৎসে কর কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়। উৎসে কর কর্তন করা হইলে নিবন্ধিত ব্যক্তি উৎসে কর্তৃত অর্থের সমপরিমাণ অর্থ নির্ধারিত পদ্ধতিতে হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন। যে কর মেয়াদে কোন সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধ করা হয় সেই কর মেয়াদে বা সেই কর মেয়াদের পরবর্তী 3 কর মেয়াদে উক্ত সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সমন্বয়ের পর সমন্বয় দাবি তামাদি হইবে। তাহলে এখানে আমরা দেখলাম যে উৎসে কর কর্তনটা 3টা মেয়াদ, আর পরবর্তী 3 মেয়াদ, আর উপকরণ কর মেয়াদ পরবর্তী 4 মেয়াদ। এর মাঝে করতে হবে সমন্বয়টা, এর মাঝে করতে হবে এবং না করলে এটা তামাদি হয়ে যাবে। 3 সরবরাহকারী উৎসে কর কর্তনকারী সত্তা হইলে উৎসে কর কর্তন সনদপত্র গ্রহণ ব্যতীত হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন না। সনদপত্র গ্রহণ করতে হবে, নির্ধারিত ফরম্যাট বলা আছে, এই সনদপত্র গ্রহণ ব্যতীত হ্রাসকারী সমন্বয় সাধন করতে পারবেন না। কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে? এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের আলোচনা, করদাতা কর্তৃক প্রদেয় নিট কর নিরূপণ ও পরিশোধ। এই আলোচনায় আমরা 6টি ধারা পড়লাম, যার মধ্যে উপকরণ কর রেয়াতের ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারায় আমরা উপকরণ কর রেয়াত
এই ধারায় আমরা উপকরণ কর রেয়ারটি আহ, আ- আবার পরবর্তীতে আলোচনা করব এবং আপনারাও আগামী ক্লাসে একটু উপকরণ কর রেয়ারটি একটু পড়ে কোনো কোয়েশন থাকলে আমরা এই কোয়েশন গুলা নেব এবং আগামীতে আমরা ষষ্ঠ অধ্যায় চালানপত্র দলিলাদি এবং সেই সাথে উৎসে কর কর্তন সম্পর্কিত বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।